পুষ্পা পুষ্পারাজ ম্যাচ ঝুঁকেগা নেই, এই যে সিনেমার ডায়লগ, এই সিনেমার ডায়লগ যে সিনেমাতেই ভালো লাগে, আর সিনেমা যে বাস্তবের সঙ্গে কখনো মিল হতে পারে না সেটা গতকাল বোঝা গেল ফলতা থেকে। নমস্কার, আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আরো একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের এপিসোডে আপনারা বুঝতেই পারছেন আমরা স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খানের কথা বলবো। গতকাল জাহাঙ্গীর খান নিজের নাম পিছিয়ে নিয়েছেন ফলতার পুনর্নির্বাচন থেকে। কেন পিছিয়ে নিলেন, কিসে তিনি ভয় পেয়ে গেলেন, কেনই বা তিনি ভয় পেয়ে গেলেন, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কি বলেছেন শুভেন্দু অধিকারী এবং কি বলেছেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, সমস্ত কিছু বিষয় আপনাদেরকে দেখাবো। এবং এই এপিসোডেই আপনাদেরকে দেখাবো রাজ্যের বামপন্থী নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, তিনি এমন এক প্রশ্ন উস্কে দিয়েছেন যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আগামী দিনে বিজেপিতে চলে যাবেন, এমনই প্রশ্নের গুঞ্জন তিনি রাজনৈতিক মহলে ছড়িয়ে দিয়েছেন। কি বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যে ভাঙা হবে পৌরসভা থেকে নোটিশ দিয়েছে, এই নোটিশের ব্যাপারে পুরসভার মেয়র ফিরহাদ হাকিম মহাশয় তিনিই বা কি বলছেন দেখাবো এই এপিসোডে আপনাদেরকে। সাথে সাথে এই এপিসোডে ভারতীয় মিডিয়াদের এখন কি চিত্র সেটাও দেখাবো। আপনারা কিছুদিন আগেই জানেন নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেছিল বিশ্বের 1 নম্বর স্বাধীন মিডিয়া নরওয়েন মিডিয়ার এক সাংবাদিক, আর সেই সাংবাদিক নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা যে কতটা ভুল ছিল সেটা বোঝাতে এসেছে ভারতবর্ষের মিডিয়া, যাদের গ্লোবাল ইন্ডেক্সে র্যাঙ্ক হচ্ছে 159তম। আমি এই বিষয়ে আলোকপাত করব, দেখাবো আপনাদেরকে এই মুহূর্তে ভারতবর্ষের মিডিয়ার সেই চিত্র। সাথে সাথে আপনাদেরকে নিয়ে যাব হাওড়া স্টেশনে যেভাবে হকার উচ্ছেদ হয়েছে এবং হাওড়া স্টেশন কার্যত খালি হয়ে গেছে, সেই দৃশ্য গতকালের দেখাবো। এবং এই দৃশ্য দেখিয়ে গতকাল থেকে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তার একটা পুরনো বক্তব্য ভাইরাল হচ্ছে, সেটাও আপনাদেরকে এই এপিসোডেই দেখাবো। এবং শেষে আপনাদেরকে এক হাসির দৃশ্য দেখাবো যেখানে এক বিজেপির সমর্থক, বিজেপির কর্মী, বিজেপির বিজয় মিছিল থেকে বিজেপি সরকারের কাছে এমন এক জিনিসের দাবি করলো যে দাবিটা ওঠার পরে সেই ব্যক্তি আজকে সোশ্যাল মিডিয়াতে কার্যত ভাইরাল এবং ট্রেন্ডিং। সমস্ত কিছু বিষয় নিয়ে থাকবে আজকের এপিসোড, কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো চলুন প্রথমে ফলতায় যাওয়া যাক। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পরে কার্যত তৃণমূল কংগ্রেসের মধ্যে আর কিছুই মনে হয় ভালো যাচ্ছে না এবং তৃণমূল কংগ্রেস কার্যত এক ভয়ে ভুগছে, আতঙ্কে ভুগছে। কেন এটা হচ্ছে এই বিষয় নিয়েই আলোচনা করব। ফলতায় পুনর্নির্বাচন, আর সেইখানে ফলতায় প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান। এই জাহাঙ্গীর খান দুর্দণ্ড প্রতাপ নেতা। জাহাঙ্গীর খানের ভয়ে কার্যত সেখানে পাতা পর্যন্ত হিলতো না। জাহাঙ্গীর খানের ফেসবুক খুললেই সেখানে বস বস বলে গান বেজে উঠত। সেই জাহাঙ্গীর খান হঠাৎ করে পুনর্নির্বাচনের আগে ভয় পেয়ে পালিয়ে গেলেন ফলতা থেকে, এমনটাই তো বলছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। গতকাল ফলতার বিধানসভার ছিল শেষ লগ্নের প্রচার, আর এই শেষ লগ্নের প্রচারে ফলতা বিধানসভায় জাহাঙ্গীর খানের এক ভিডিও কনফারেন্স ভেসে উঠল। সেখানে তিনি বললেন, আমি আগামী দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার নির্বাচনের জন্য যে প্যাকেজ ঘোষণা করেছে সেই ঘোষণায় উচ্ছ্বসিত হয়ে নিজের নামকে পিছিয়ে নিলাম। দেখুন, আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। শুনলেন জাহাঙ্গীর খান কার্যত সুর একদম পাল্টে গিয়েছে। এবং এই জাহাঙ্গীর খান যিনি একসময় নিজেকে পুষ্পার সঙ্গে তুলনা করেছিলেন, সেই পুষ্পা কার্যত নিজেই পিছিয়ে গেলেন। যে পুষ্পা বলছিলেন আমি কোনোদিনও ঝুঁকবো না, কি এমন হলো হঠাৎ করে জাহাঙ্গীর খান নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে এসে নিজের নামকে পিছিয়ে নিলেন? তার মানে কি শুভেন্দু অধিকারী রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ফলতার পুনর্নির্বাচনের যে প্রচার রয়েছে সেখানে গিয়ে যে বক্তব্য রেখেছিলেন জাহাঙ্গীর খানের উদ্দেশ্যে, সেই বক্তব্য শোনার পরে জাহাঙ্গীর খান ভয় পেয়ে গেলেন? কি বলেছিলেন সেদিন শুভেন্দু অধিকারী শোনাবো আমি আপনাদেরকে, দেখুন। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ওই ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে 2021 পোস্ট পোল ভায়োলেন্স জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে।
শুনলেন, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী একেবারে নতুন টাটকা মুখ্যমন্ত্রী হওয়ার পরেই ফলতা নির্বাচনের দিকে তিনি ফোকাস দিয়েছিলেন এবং সেখানে গিয়ে প্রচার পর্যন্ত করছিলেন। উল্টো দিকে আমরা যদি দেখি ফলতার পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কোনো নেতার কোনো ইন্টারেস্ট ছিল না, না মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ডায়মন্ড হারবার মডেলের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আসেন, সেই ডায়মন্ড হারবার মডেলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত প্রচার করতে গেলেন না। এইটা দেখার পরে কার্যত সমস্ত রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা এটাই বিশ্লেষণ করছে যে ফলতার পুনর্নির্বাচনে কার্যত ওয়াকওভার দিয়ে দেওয়া হলো বিজেপিকে। সেই ফলতা, যে ফলতায় তৃণমূল কংগ্রেসের কার্যত গড় ছিল। একসময় সেখানকার বিধায়ক, প্রাক্তন বিধায়ক তমানস ঘোষ, কি ব্যক্তিত্ব তার, কি নিপাট ভদ্রলোক, সেই তমানস ঘোষের এরিয়ায় আজকে জাহাঙ্গীর খানকে কার্যত স্যারেন্ডার করে নিতে হলো। আর এটা রাজনৈতিক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের জন্য মোটেই একটা ভালো বিজ্ঞাপন হতে পারে না। কি বলেছেন কুণাল ঘোষ? ফলতার পুনর্নির্বাচন থেকে যখন জাহাঙ্গীর খান নাম তুলে নিচ্ছে, সেটা শোনার পরে তৃণমূল কংগ্রেসেরই একাংশ কার্যত ভেঙে পড়েছে এবং তৃণমূল কংগ্রেসেরই একাংশ অবাক হয়ে গিয়েছে। কুণাল ঘোষের বক্তব্যে পরিষ্কার ইঙ্গিত বোঝা গেল যে কুণাল ঘোষ কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন। দেখুন, মুহূর্তে খবরটা পেয়েছি, তো ফলে বিস্তারিত জানি না। এখন জাহাঙ্গীর খান ফলতায় সরে দাঁড়াচ্ছেন, তো এখন সেই যে সরে দাঁড়ানো, তো ওখানে কোনো ভয়ের পরিবেশ তৈরি করে দিয়েছিল কিনা বিজেপি, ইলেকশন কমিশন, বিভিন্ন এজেন্সি দিয়ে। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা, সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন। আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল, সেটা আর একটা প্রশ্ন। আমরা এই বিষয়ে এই মুহূর্তে আমরা এটা বিশ্লেষণ করছি, সব খবর নিচ্ছি বলতে পারবো না। তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। এই মুহূর্তে এর থেকে বেশি আমাদের পক্ষে বলা সম্ভব নয়। ডায়মন্ড হারবার মডেলের তো ব্যর্থতা তাহলে এই নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না, কারণ আমি দলের মুখপাত্র হিসেবে আমি কি বলবো। গোটা বিষয়টা তো এটা ফলতা, যেটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীন, লোকসভার, আবার ওখানে আমাদের লোকসভার দলনেতা এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গা। ফলে উনি গোটা বিষয়টা চুলচেরা বিশ্লেষণ করে উনি বলতে পারবেন। তার আগে আমাদের পক্ষে বলা সম্ভব না। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে আছি, তৃণমূলে থাকছি। কিন্তু এখন হঠাৎ এই ভয়ের মহলের জন্য একেবারে ফলতা, যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। ফলে নেতৃত্ব নিশ্চয়ই সেগুলো বিচার বিশ্লেষণ করে দেখবেন। আমরা শুধু বলছি যে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল কিনা, আর যদি হয়ে থাকে তাহলে পুষ্পা ভয় কেন পেল, এই গোটা বিষয়টা আমাদের দল খতিয়ে দেখছে। শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। আমার তো এই বক্তব্যটা শুনে এতটুকুই মনে হলো যে কুণাল ঘোষ অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলকে কটাক্ষ করলেন। আপনারা কি ভাবছেন? আপনাদের কুণাল ঘোষের বক্তব্য শুনে কি মনে হচ্ছে সেটা আপনারা কমেন্টস করে জানাবেন। কিন্তু কুণাল ঘোষের বক্তব্যটা যদি কটাক্ষও হয়ে থাকে, তার মানে এটাই ধরে নিতে হবে যে রাজনৈতিক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এখন দুভাগে ভাগ হয়ে পড়েছে এবং তৃণমূল কংগ্রেসের যে ঝড় এসেছে, সেই ঝড় আগামী দিনে তৃণমূল কংগ্রেস কিভাবে সামলায় এটাই দেখার। কিন্তু এই জাহাঙ্গীর খান ফলতার যিনি উপনির্বাচনের প্রার্থী, ইনি তো আজ থেকে 17-18 দিন আগেও এইরকম বডি ল্যাঙ্গুয়েজ দেখাননি। তিনি সেই সময় নিজেকে পুষ্পা বলেছেন, নিজেকে বাঘ বলেছেন, কখনো পিছিয়ে যাবেন না এমনটা বলেছেন, এমনকি যে ভয় পেয়ে গেল সে মরে গেল এরকম পর্যন্ত উক্তিও করেছিলেন। শোনাবো আমি আপনাদেরকে ফলতা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেই সময় কি বক্তব্য রেখেছিলেন যখন রাজ্যে সরকারটা তৃণমূল কংগ্রেসের ছিল। দেখুন, उन्हीं यदि নিজেকে সিংহ মনে করে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। जो आदमी डर गया वो आदमी मार गया। জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। অর্থাৎ এই বক্তব্য থেকে পরিষ্কার যে সিনেমা এবং বাস্তব জীবন অনেক আলাদা। সিনেমায় পুষ্পা হওয়া সম্ভব হয়, কিন্তু বাস্তব জীবনে যদি পিছন থেকে সমস্ত রকম রাষ্ট্র শক্তি সরে যায়, তাহলে কোনো মানুষ নিজের পুষ্পার যে শক্তি সে ধরে রাখতে পারে না। আর এটার উদাহরণ আমরা ফলতার এই পুনর্নির্বাচনে দেখছি। আর উল্টো দিকে শুধুমাত্র জাহাঙ্গীর খানকে দোষ দিলেই হবে না, তৃণমূল কংগ্রেসে তো কার্যত এক প্রকার এই যে পুনর্নির্বাচন ফলতায়, সেখানে বিজেপিকে ওয়াকওভার দিয়েই দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ
দীর্ঘদিন রাজনীতি করে আসছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যদুস্ত হয়েছেন। আমি ধরে নিলাম মানসিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন 2 মাস বিশ্রামের প্রয়োজন রয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে তো কোনোদিনও বিরোধী রাজনীতি দল করতে হয়নি, তার তো কোনোদিনও লড়াইয়ের মুখে পড়তে হয়নি। তাই আগামী দিনে একটা বড় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা হতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের বিরোধী রাজনীতি থেকেই তো উঠে আসতে হবে। এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে সোনার চামচ ছিল, ক্ষমতার মধ্যে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গোটা বাংলাবাসী রাজনীতি করতে দেখেছিলেন, কিন্তু বিরোধী দলে থেকে রাজ্যের সরকারের সমস্ত রকম শক্তির বিরোধিতা করে লড়াই করে রাজনৈতিকভাবে উঠে আসাই তো একটা নেতার অন্যতম চরিত্র হতে পারে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছিলেন। এবং গোটা ভারতবর্ষের সামনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ আগেও যেরকম হয়েছে, যত দিন পর্যন্ত ভারতের রাজনীতি থাকবে তত দিন পর্যন্ত থাকবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এত তাড়াতাড়ি যে নিজে হার মেনে নেবেন, এইটা দেখে আশ্চর্য লাগছে। সেটা গোটা তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী হতে পারে, অথবা তৃণমূল কংগ্রেসের মধ্যে বিধায়কেরই একাংশ হতে পারে। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলছেন যে ফলতার পুনর্নির্বাচন থেকে সরে গিয়ে এক প্রকার জাহাঙ্গীর খান ভালোই করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালোই করেছেন। তার কারণ নির্বাচন জেতা যেত না, সেখানে ইসিআই ক্ষমতা খাটাবে, সেখানে ইডি সিবিআই এর প্রভাব থাকবে, সেই জন্য হয়তো তারা পিছিয়ে গিয়েছেন। কিন্তু রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়তে গেলে এই ধরনের প্রভাব তো আসবেই। অরবিন্দ কেজরিওয়ালের মতো মানুষকে জেল খাটতে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীকে পর্যদুস্ত হতে হয়েছে, এমনকি তামিলনাড়ু থেকে শুরু করে গোটা ভারতবর্ষের বিরোধী দলের যত নেতা রয়েছে সকলকেই ইডি সিবিআই তুলে নিয়ে গিয়ে এক প্রকার কোশ্চেনিং করেছে। এই পশ্চিমবঙ্গেও অনেক উদাহরণ রয়েছে, মদন মিত্র থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আজকের কুণাল ঘোষ, সকলকেই ইডি অ্যারেস্ট করেছে, সিবিআই অ্যারেস্ট করেছে। কিন্তু তারপরেও তারা তাদের রাজনৈতিক মুখ বা রাজনৈতিক আক্রমণ বন্ধ রাখেনি। আজকের দিনেও কুণাল ঘোষ দাঁড়িয়ে সে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার তৈরি করা এই জাহাঙ্গীর খানের মতো নেতারা একবার মাত্র নির্বাচনে হারার পরেই এইভাবে যে কাঁধ ঝুঁকিয়ে নিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবে, এটা পশ্চিমবঙ্গবাসীর কাছে তৃণমূল কংগ্রেসের যে দরজা রয়েছে সেটাকে আরো বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আমি ভুলও হতে পারি, আমি ঠিকও হতে পারি, আমার ধারণা অনেক কম। আপনারা আমার থেকে অনেক শিক্ষিত, অনেক ধারণা পোষণ করেন। কমেন্টসে ঠিক ভুল কি রয়েছে আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন। সকলের কমেন্টস পড়ার জন্য আমি আগ্রহে তাকিয়ে থাকবো। এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে, একটু নজর দেব যে তার যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টির মধ্যে থেকে নাকি কলকাতা পৌরসভা এখন গিয়ে নোটিশ লাগিয়ে দিয়েছে এবং অবৈধ নির্মাণ কিছু রয়েছে সেগুলোকে ভাঙার কথা বলেছে। এইদিকে এই ঘটনা যখন রাজ্যে প্রকাশ পাচ্ছে, তখন সিপিএম এর নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এক অদ্ভুত মন্তব্য করলো এবং সেই মন্তব্যতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওয়াশিং মেশিনে ঢোকার ডাক দেওয়ার ইঙ্গিত দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দেখুন, যে বাড়িতে নোটিশ গেছে, এগুলো হচ্ছে আমন্ত্রণ পত্র যে চলে এসো আমার ওয়াশিং মেশিনে। এই পুষ্পার হাত ধরিয়ে হয়তো পুষ্পার নেতারাও ধীরে ধীরে ঢুকে পড়বেন। প্রাক্তন নেতা তাকে তার দলে নেওয়ার প্রস্তুতি শুরু করেছেন। এ যেন এক নতুন সমীকরণের কথা শুনছি আমরা। ব্যাপারটা কি সত্যি হতে পারে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন বিজেপি মিস কল দিচ্ছে বা ওয়াশিং মেশিনে ঢোকানোর আমন্ত্রণ দিচ্ছে। এটা কি সত্যি হতে পারে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আগামী দিনে বিজেপিতে যাবেন? রাজ্য রাজনীতি বা দেশীয় রাজনীতিতে কোনোটাই ফেলে দেওয়ার বিষয় নয়। শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে হাতে হাত মিলিয়ে বামপন্থাদের এই রাজ্য থেকে তাড়িয়েছিলেন, সেই নেতারাই আজকে একে অপরের বিরুদ্ধে কার্যত সাপে নেউলের রাজনীতি করছে। হেমন্ত বিশ্ব শর্মা একসময় রাহুল গান্ধী বলতে অজ্ঞান ছিলেন, সেই হেমন্ত বিশ্ব শর্মা আজকে বিজেপির মুখ্যমন্ত্রী এবং নরেন্দ্র মোদী বলতে অজ্ঞান হয়ে যান। তাই দেশীয় রাজনীতি বলুন কিংবা রাজ্যের রাজনীতি, কোনোটাই ফেলে দেওয়া যায় না। এই সমস্ত বিষয় রাজ্য রাজনীতিতে চলতেই পারে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই বিষয়টা একটু উস্কিয়ে দিলেন এবং আগামী দিনে কি হতে পারে সেই বিষয়ে তো নজর থাকবেই। আর জাহাঙ্গীর খান যেভাবে এই সময় পিছিয়ে এলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পিছিয়ে যাচ্ছেন, সেটা দেখে কোথাও কি ইঙ্গিত আসছে যে বিজেপিকে ফলতায় রাস্তা পরিষ্কার করে দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? জানি না, এই সমস্ত কিছু বিষয় আমরা তো অ্যাজাম্পশন করতে পারি, সময় এলে সমস্ত কিছু বোঝা যাবে। কিন্তু ফিরহাদ হাকিমের বক্তব্য আমি শোনাবো, যেখানে কলকাতার মেয়র তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চিঠি গেছে, এই সমস্ত বিষয়ে তিনি কিছু জানেন না। কলকাতার মেয়র তিনি এমন মন্তব্য করছেন যে পুরসভায় কি হচ্ছে তার কিছুই জানা নেই, এমনটাই বোঝা যাচ্ছে। দেখুন, केएमसी एक्ट में हम लोग पॉलिसी मेकर हैं। तो आप मेयर हैं, आपको नहीं मालूम? हम पॉलिसी मेकर हैं केएमसी एक्ट में। हमको ये बारे में कोई जानकारी नहीं। नोटिस जो है उसमें बोरो का मेंशन किया गया है। बोरो भी एडमिनिस्ट्रेशन का अंडर में है। हम लोग का इसमें हमको कोई जानकारी नहीं है।
लेकिन दादा आपको तो ऐसा होता है कि अगर किसी को नोटिस की जाती है तो वो कमिश्नर या मेयर की जानकारी में होता है। नहीं, ऐसा नहीं होता। दादा एक सवाल है दादा, हो सकता है बुरा लगे दादा, क्या ऐसा कोई ऐसी कोई खबरें हैं कि क्या मेयर को वहाँ काम करने नहीं दिया जा रहा है? ऐसा क्या आपका आरोप हो सकता है? ये बाद में बोलेंगे, अभी ये কি অবস্থা, পুরসভার মেয়র বর্তমান বিধায়ক তিনি তার পুরসভায় কি হচ্ছেন জানেন না, নাকি তিনি এড়িয়ে যেতে চাইছেন? বডি ল্যাঙ্গুয়েজটা কেমন একটু দেখলেন আপনারা বলুন। বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে তৃণমূল কংগ্রেসের অনেক নেতার মধ্যে একটা কিরকম ভয় ভয় পরিবেশ আপনারা লক্ষ্য করে দেখুন। কিছু বলতে চাইছেন না মেয়র ফিরহাদ হাকিম, তিনি বর্তমানে বিধায়ক হিসাবে জিতেছেন, তবুও তার মধ্যে সেই কনফিডেন্সটা তিনি পাচ্ছেন না যে বিজেপির বিরুদ্ধে এই সময় কোনো রাজনৈতিক আক্রমণ তিনি করবেন। এই যে ভয়, এই ভয়টা কেন? বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় খোলাখুলি টার্গেট করতে পারছেন না, ফিরহাদ হাকিম খোলাখুলি টার্গেট করতে পারছেন না, জাহাঙ্গীর খান তো ফলতার নির্বাচন ছেড়ে পালিয়ে গেলেন। এত ভয় শুধুমাত্র একটা কারণেই হতে পারে কি, এই সমস্ত মানুষের বিগত দিনের কোনো ফাইল খোলার ভয় রয়েছে, সেই ভয়ে কি এরা বিজেপিকে একেবারে খোলাখুলি আক্রমণ করতে পারছেন না? বিজেপিও তো এই রাজ্যে বিরোধী ছিল, এতটা খোলসের মধ্যে ঢুকে যেতে আমরা বিজেপিকে দেখিনি। উল্টো দিকে 2011 সালে যখন সিপিএম এর সরকার, 34 বছরের সরকার উৎখাত হয়ে গিয়েছিল, সেই সিপিএমও কিন্তু এতটা খোলসের মধ্যে ঢুকে যায়নি যতটা তৃণমূল কংগ্রেসের বহু নেতাকে এখন দেখছি খোলসের মধ্যে ঢুকে গিয়েছে। তার মানে কি, বিগত দিনে যে ধরনের কাজ এরা করেছে সেই ফাইল খোলার ভয় এরা পাচ্ছে। সময় বলবে, সমস্ত কিছু কমেন্টস আপনারা করবেন, কিন্তু আমরা এরপরে নজর রাখবো হাওড়ার দিকে। হাওড়ায় যে বিশাল স্টেশন রয়েছে, বিখ্যাত স্টেশন হাওড়া স্টেশন, সেই হাওড়া স্টেশনের বাইরে বিভিন্ন হকারেরা এতদিন নিজের পেট চালানোর জন্য দোকান করে খাচ্ছিল। আর পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই যোগী রাজ্যের বুলডোজার সেই হাওড়া স্টেশন কেন, পশ্চিমবঙ্গের যত বড় বড় স্টেশন রয়েছে সেখানে পৌঁছে গিয়ে তাদের সেই দোকানগুলোকে উচ্ছেদ করে দেওয়া শুরু করে, এবং সেই দোকানগুলোকে উচ্ছেদ করে দিয়ে আজকে তাদের পেটে কার্যত তালা বন্ধ করে দেয়। আমি দেখাবো আপনাদের গতকালের হাওড়া স্টেশনের চিত্র, যেখানে হাওড়া স্টেশন আজকে কার্যত শ্মশানের মতো লাগছে, কারণ সেখানে অনেক হকারের কান্না হয়তো অদৃশ্যভাবে ভেসে আসছে। দেখুন। নিশ্চয়ই একটা সমাজ দেখতে পরিষ্কার লাগছে, ভালো লাগছে আমাদের দেখতে, কিন্তু খারাপও লাগছে সেই সমস্ত মানুষগুলোর কথা ভেবে যাদের বাড়িতে আজকে হাঁড়ি চাপছে না। আমাদের ভারতবর্ষের 140 কোটি জনসংখ্যা, আর ভারতবর্ষে প্রতি বর্গ কিলোমিটারে 1200 থেকে 1300 লোক বসবাস করে। সেখানে মানুষকে বিভিন্ন জায়গায় হকারি করে খেতে হবে, এটা বাস্তব চিত্র। আর এই হকারদের উচ্ছেদ করার আগে তাদের পুনর্বাসন সরকারের দেওয়া কর্তব্য, কারণ একটা সংসার এই গোটা হকারির উপরে টিকে থাকে। আর এই কথাটা যখন শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন তখন তিনি ভেবেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি ভুলে গেলেন, এমনটাই সোশ্যাল মিডিয়া থেকে উঠে এসেছে। গতকাল শুভেন্দু অধিকারীর একটি পুরনো বক্তব্য, বিরোধী দলনেতা থাকাকালীন বক্তব্য এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, যেখানে তিনি এই হকারদের উপরে বুলডোজার চালানো নিয়ে নিজে প্রতিবাদ জানানোর কথা বলেছিলেন। দেখুন। আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন। আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। এটা একটা জলজান্ত উদাহরণ যে শাসকের বিরোধিতা করা যায়, কিন্তু যখন শাসক হয় মানুষ তখন সেই একই রাস্তা বা পন্থা অবলম্বন করে। ডিএর ক্ষেত্রেও আমরা দেখলাম গ্যাসের দাম 450 টাকা করা হবে, নির্বাচনে জেতার পরে সেই ঘোষণার ক্ষেত্রেও আমরা দেখলাম যে বারবার শুভেন্দু অধিকারী মহাশয় বিরোধী দলনেতা থাকাকালীন যে বক্তব্যগুলোকে ইস্যু করে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার কথা বলতেন, ঠিক সেই জিনিসগুলোই তার সরকার আসতে না আসতেই 10 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে লক্ষ্য করা গেল। আর এই হকার উচ্ছেদ নিয়ে যে মানুষটি বিরোধী দলনেতা থাকাকালীন বলেছিলেন তাদের জন্য রাস্তায় নেমে তিনি প্রতিবাদ করবেন, আন্দোলন করবেন, সে ব্যক্তি যখন মুখ্যমন্ত্রী হলেন সেই হকারগুলোর কথা তিনি আর মনে করলেন না, ভুলে গেলেন। আর সাধারণ মানুষের এই দুঃখ কষ্টের জীবনকে মানুষের দরবারে কিংবা এই যে রাষ্ট্রশক্তি রয়েছে তাদের দরবারে তুলে কারা ধরবে?
ধরবে হচ্ছে মিডিয়া। কিন্তু ভারতবর্ষের মিডিয়ার র্যাঙ্ক গ্লোবাল ইন্ডেক্সে হচ্ছে 159। কটা দেশের মধ্যে? 179টা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক 159। আর সেই ভারতের মিডিয়া গতকাল থেকে সমালোচনা করছে বিশ্বে গ্লোবাল ইন্ডেক্সে মিডিয়া ফ্রিডম স্পিচে 1 নম্বরে থাকা নরওয়ের সাংবাদিকদের নিয়ে। আমি দেখাবো আপনাদেরকে সেই ক্লিপিংস যেখানে নরেন্দ্র মোদী যেদিন নরওয়েতে গিয়েছিলেন এবং এক সাংবাদিক, নরওয়ের সাংবাদিক, তিনি নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে প্রশ্ন করেছিলেন যে মিস্টার প্রাইম মিনিস্টার, আপনি কেন কিছু প্রশ্ন নিতে চাইছেন না? আর নরেন্দ্র মোদী সেখান থেকে পোডিয়াম থেকে নেমে কোনো রকম উত্তর না দিয়ে চলে গিয়েছিলেন। দেখুন। Prime Minister Modi, why don't you take some questions from the freest press in the world? এই ক্লিপিংসটা গোটা বিশ্বে একেবারে দ্রুত গতিতে ভাইরাল হয় এবং এই যে সাংবাদিক ছিলেন সেই সাংবাদিক, মহিলা সাংবাদিকের নাম হচ্ছে হেল ইয়াং, বয়স হবে 28 বছরের মতো। আর এই হেল ইয়াং আজকে ভারতবর্ষে সেলিব্রিটি হয়ে গিয়েছে এবং এই হেল ইয়াং নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেছিলেন সেই বিষয়টা যে গোটা ভারতবর্ষ দেখেছে, নরেন্দ্র মোদী উত্তর না দিয়ে নেমে গিয়েছেন, সেটাকে এখন জাস্টিফাই করার জন্য ভারতবর্ষের মিডিয়া একেবারে উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, ভারতবর্ষের মিডিয়ার কাজ জনগণের যে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে সেইটাকে তুলে ধরা, ডলারের প্রতি যেভাবে দিনের পর দিন আমাদের ভারতীয় টাকা কমজোর হয়ে যাচ্ছে সে বিষয়ে কথা বলা। কিন্তু ভারতের মিডিয়া এখন হেল ইয়াং এর পেছনে পড়েছে যে তিনি কেন নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেছেন। আমি দেখাবো গতকাল থেকে আমাদের এই দেশের মিডিয়াতে যার গ্লোবাল ইন্ডেক্সের র্যাঙ্ক হচ্ছে 159, সেই মিডিয়া কিভাবে বিশ্বের 1 নম্বর মিডিয়াকে কাঠগড়ায় তোলার চেষ্টা করছে। দেখুন। हेल यंग की उम्र लगभग 28 साल है। पत्रकारिता में इस रिपोर्टर का कुल अनुभव 5-6 साल से ज्यादा का नहीं है। कल शाम तक एक्स पर हेल यंग के सिर्फ 850 फॉलोअर्स थे, 850। लेकिन अपने इस व्यवहार के बाद वो भारत में विपक्षी नेताओं की फेवरेट बन गई है और कुछ ही घंटों में उनके फॉलोअर्स की संख्या 33,000 से ज्यादा हो चुकी है। इस समय हेल यंग, जिनके कल 850 फॉलोअर्स थे एक्स पर, आज 33,000 से ज्यादा फॉलोअर्स हो चुके हैं। आज हेल यंग को खुद समझ में नहीं आ रहा होगा कि ये अचानक से इतना स्टारडम कहां से आ गया। प्रधानमंत्री मोदी के इस दौरे से पहले हेल यंग ने अपना आखिरी ट्वीट 2024 में किया था। इससे आपको यह पता चलेगा कि एक पत्रकार के रूप में ये कितनी सक्रिय हैं। अब 2026 चल रहा है, इनका आखिरी जो ट्वीट था एक्स पर या ट्विटर पर आप कह लीजिए, वो 2024 में था, से 2 साल पहले। भारत में प्रधानमंत्री मोदी के विरोधी हेल यंग को बधाई दे रहे हैं, भारत के अपमान पर वो तालियां बजा रहे हैं और वो ये भूल गए कि ये अपमान प्रधानमंत्री मोदी का नहीं है, ये अपमान भारत का अपमान है। और ये विपक्ष के जो नेता हैं ये अब प्रधानमंत्री मोदी से इतनी नफरत करने लगे हैं कि इन्हें भारत का अपमान भी बर्दाश्त हो जाता है। लेकिन आज हम ये सवाल सामने रखना चाहते हैं कि ये पत्रकार प्रधानमंत्री मोदी से जो सवाल पूछना चाहती थी, क्या वो सवाल जायज है? इनका कहना था कि भारत में मानवाधिकारों की स्थिति अच्छी नहीं है, वो यही पूछना चाहती थी। उन्होंने एक्स में, वहां पर तो उन्होंने सिर्फ ये कहा कि हमसे सवाल क्यों नहीं ले रहे, लेकिन फिर इन्होंने कहा कि हम मानवाधिकारों पर सवाल पूछना चाहते हैं। आप खुद सोचिए कि क्या भारत में मानवाधिकारों की इतनी बुरी स्थिति है और क्या ऐसा सवाल पूछकर ये पत्रकार भारत की छवि पर दाग नहीं लगा रही है? একজন বিশিষ্ট পত্রকার সুধীর চৌধুরী, ডিডি ন্যাশনালে তিনি চাকরি করেন, 16 কোটি টাকার প্যাকেজ। আর এই ডিডি ন্যাশনালের যে মাইনে, সেই মাইনেটা সরকারি খাত থেকে যায়, অর্থাৎ আমার আপনার ট্যাক্সের টাকায় 16 কোটি টাকা প্যাকেজে এই ডিডি ন্যাশনালের সুধীর চৌধুরী তিনি ভারতবর্ষের জনগণের কথা বলেন না, বিশেষ কোনো ব্যক্তিকে কেন প্রশ্ন করা হয়েছে সেই বিষয়ে তিনি প্রোগ্রাম করছেন। উল্টো দিকে এই যে আজ তাক মিডিয়ার ক্লিপিংস দেখালাম, তিনি অঞ্জনা ওম কাশ্যপ, ইনিও এই হেল ইয়াং এর পেছনে পড়ে গিয়েছেন। আরে বিশ্বের 1 নম্বর স্বাধীনতন্ত্র মিডিয়া নরওয়ের মিডিয়ার এক সাংবাদিক, তিনি কি বা খারাপ প্রশ্ন করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে? তিনি শুধু প্রশ্ন করেছিলেন, মিস্টার প্রাইম মিনিস্টার, আপনি কেন কিছু প্রশ্ন নিচ্ছেন না? এটা এত বড় খারাপ বিষয় হয়ে গেল যে ভারতবর্ষের মাটিতে আজকে এই সমস্ত জার্নালিস্ট এই বিষয়ে প্রোগ্রাম করছে। তারা হেল ইয়াং এর টুইটার অ্যাকাউন্ট নিয়ে ঘাটাঘাটি করছে যে 2024 সালে সে লাস্ট পোস্ট করেছিল আর এখন 2 বছর পরে সে আবার পোস্ট করছে। টুইটারে সাংবাদিকতা হয় না, সাংবাদিকতা হয় টিভির সামনে, তাই সে টুইট করেনি বলে এতদিন 2 বছর ধরে সেই হেল ইয়াং সাংবাদিক হলেন না, এমনটা বোঝাচ্ছে 159 নম্বর র্যাঙ্কে থাকা এক টিভি চ্যানেলের জার্নালিস্ট 1 নম্বর সাংবাদিকতায় থাকা এক টিভি চ্যানেলের জার্নালিস্টকে।
এই হেলিয়াং এর বিষয়টাকে তুলে ধরে কংগ্রেসের নেতা, ভারতবর্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এক্স হ্যান্ডেলে রিটুইট করেছে তার পোস্টটিকে শেয়ার করে। আর এই বিষয় তুলে এই আমাদের দেশের মিডিয়া তারা এখন দোষারোপ করছে কংগ্রেসকে যে এটা কংগ্রেসের প্ল্যান্ট করা ছিল, দেশকে, ভারতবর্ষকে পর্যদস্ত করা যায়। যদি আমি ধরেও নিয়ে থাকি যে এটা কংগ্রেসের প্ল্যান্ট করা বিষয়, আমি এটা ধরে নিচ্ছি কথার খাতিরে, তর্কের খাতিরে এই মিডিয়া যেটা বলছে, তবুও আমি কি এটা বলতে পারি যে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতেছে এই হেলিয়াং বলে রিপোর্টার কোনো ভুল করেছে? বিশ্বের দরবারে একটা প্রাইম মিনিস্টার গিয়েছে, একটা স্বাধীন মিডিয়া তার কাছ থেকে প্রশ্ন নিতে চাইতেই পারে, সেখানে কংগ্রেস প্ল্যান্ট করে থাকুক কিংবা অন্য কেউ প্ল্যান্ট করে থাকুক, এই বিষয়ে অন্যায়টা কি রয়েছে এটা আমার বোধগম্য হলো না। ভারতবর্ষের ছবিকে নষ্ট করার জন্য যদি রাহুল গান্ধী হেলিয়াংকে ফিট করে থাকে, তাহলে ভারতবর্ষের ছবিকে চকচকে করার জন্য কেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হেলিয়াং এর প্রশ্নের উত্তর দিলেন না? যদি তিনি দিয়ে দিতেন তাহলে তো সমস্ত আজকে ভারতবর্ষের বিরোধীদের মুখে তালা পড়ে যেত। তিনি কেন প্রশ্নের উত্তর দিলেন না এবং তিনি কেন সেখান থেকে চলে গেলেন, সেই বিষয়ের প্রতি ভারতবর্ষের মিডিয়া নজর না দিয়ে এখন রাহুল গান্ধী তত্ত্ব থেকে শুরু করে হেলিয়াং কেন 2 বছর ধরে টুইট করেনি সেই বিষয়ে নজর দিয়েছে। আর এই মিডিয়ার ভরসায় যে ভারতবর্ষের সাধারণ মানুষের আগামী দিনে কোনো সুরাহা হবে, সেটা ভাবা মানে মূর্খের স্বর্গে বাস করা কিনা সেটা আপনারা কমেন্টস করবেন। শেষে আমি আপনাদেরকে একটা মজাদার ভিডিও দেখাবো, যেখানে বিজেপির যে বিজয় মিছিল, সেখান থেকে বিজেপির এক কর্মী প্রত্যেকটা যুবকের মনের কথা বলে বসলো এবং ভাইরাল হচ্ছে রাতারাতি। দেখুন। ठीक है, हम लोग को यहाँ पर सुविधा, मैं नो करूँ सर, हम लोग का सुविधा यहाँ पर चाहिए। क्या मांग कर रहा है? आपका क्या मांग है? मेरे को, मैं जय श्री राम, हाँ जी, नमस्ते बोल रहा हूँ आप लोग को। ठीक है सर, हम लोग को यहाँ पर मरद भंडार चाहिए। क्या भंडार? मरद भंडार। मरद भंडार मरद भंडार होने से क्या होगा? नहीं, हम लोग को कुछ देखिए सर, हम लोग को तो देखिए सर, हम लोग बहुत मेहनत करता है सर। हम लोग मरद खटने से औरत लोग का लिपस्टिक, काजल सब देता है सर। देखिए सर, मर्द नहीं खटने से मर्द के यहाँ पर कुछ वैल्यू नहीं है। मर्द भंडार क्यों मांग रहा है आप? जी, हमको कुछ सहायता मिलेगा सर। वो कौन देगा मर्द भंडार? मोदी सरकार देगा। কি মজাদার বিষয় কিনা, সত্যি বলেছে কিনা যুবকটি বলুন। একাধিক বিজেপি কর্মী, তৃণমূল কর্মী, সিপিএম কর্মী, যারা শুধু কর্মী মানুষ, তাদের মনের কথা কিনা আজকে এই ব্যক্তি বলার চেষ্টা করছে যে মরদ ভাতা দিতে হবে, অর্থাৎ পুরুষদেরও ভাতা দিতে হবে। শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা দিচ্ছে মহিলাদের, এটা তো এই পুরুষদের সঙ্গে নাইনসাফি হচ্ছে, তাই জন্য মরদ ভাতাও 3000 টাকা করে দিতে হবে, এমনটাই দাবি করছে এই যুবকটি। এবং এটা সরকার ভেবে দেখবে কিনা আগামী দিনে দেখা যাক। বিজেপি কর্মী থেকে শুরু করে সকল সাধারণ মানুষ আজকে শুধু ভাতাতেই থেকে যাক। কেউ 3000 টাকা পাচ্ছে অন্নপূর্ণা, কেউ 3000 টাকা পাবে মরদ ভাতা। আর সাধারণ শিক্ষিত যুবক যুবতীদের তাদের কি হবে সেটা সময়েই দেখা যাবে। কিন্তু মরদ ভাতা এই যে কথাটা বলেছে, এটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং। সরকারের বিষয়টা ভেবে দেখা উচিত নেই। আজকের এপিসোড এই পর্যন্তই রইল, দেখা হবে পরবর্তী এপিসোডে। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে ভিডিও শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।